এই বারটার কিছুতেই পালাই যাবে না। এই না 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 পালাবে না। এইবার আমার বিয়া ঠিক হইবেই হইবে। কেন পালাবে না? এ কিসের কাজ করে জানো? কি কাজ করে শুনি? আসো এইদিকে আসো, আমি তোমার কানে কানে কই, সকলের সামনে কওয়া যাবে না। কইতাছে কি, ওই বেডা এখন হচ্ছে ওই মিউনিসিপালিটির গুয়ের গাড়ি ড্রাইভার। বলে মধ্যে বলি তোমার তো একেবারে মানে আনন্দে তোমার একেবারে নাচতে ইচ্ছে করবে গো, নাচতে ইচ্ছে করবে। নাচতে ইচ্ছে করছে, তাহলে নাচি নাচি নাচি। ও বাবা, ওই ওই এই দিক থেকে একটা জিপ গাড়ি আসে গো। আরে এই জিপ গাড়ির মতো মাথায় একটা বড় এন্টুনেল রয়েছে। কই দেখি দেখি। হ্যাঁ, এটা তো আমাদের লোকাল চ্যানেলের চকরার গাড়িটা। ওই তো চকরাটা ক্যামেরা হাতে হাতের ছবি তুলতে আসছে। তুমি একদম ঠিক করেছো চাচা। আমি বিবিসি নিউজ চ্যানেল থেকে আসছি। তোমাদের হাটের কিছু ছবি ও কিছু কথা আমার এই ক্যামেরায় তুলে ধরবো। না বাবা না, আমি আমি এখানে থাকব না, আমি এখন এইটা পালাই যাও। আরে ভয় পেও না, ভয় পেও না। বলি, তুমি এই হাটে কি মালপত্র এনেছো শুধু সেটুকুই বলে যাও ব্যাস। না বাবা না, আমি কমু না, আমি কিছুতেই কমু না, আমি পালাই বাবা, আমি পালাই। একদম পালানোর চেষ্টা করবে না পদ্মাবতী, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। ও চাচা, আরে ও চাচা, তোমার হাতে পিস্তল কেন গো? আরে আমি কোনো চাচা টাচা নই, আমি এখানকার এসপি রবিন সিং। আশ্চর্য, তুমি এত সকালে নদীর ঘাটে এলে কিভাবে? আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে একজন সন্ত্রাসবাদী নদী পথে আমাদের এই ঘাটে এসে উঠবে, যার নাম সিরাজুল। সিরাজুল, Yes, সিরাজুল, Yes, সিরাজুল। সিরাজুল ইসলামী। Yes. আচ্ছা, উনি তো শুধু সিরাজুলই বলেছে, উনি তো ইসলামিক বলেনি। তাহলে তুমি জানলে কি করে? না মানে বলছিলাম, মানে আমার শুটকি মাছের কারবারে একটা লোকের নাম হচ্ছে সিরাজুল ইসলামী, তাই মুখ ফুসকে বেরিয়ে গেছে। হ্যাঁ। ও আই সি। তাহলে এবার চলো তো পদ্মাবতী, তোমার ওই নৌকোটা আমি ভালোভাবে সার্চ করে দেখি কি আছে তোমার ওই তিরপলের তলায়। আমি তো কইলাম স্যার, ওই শুটকি মাছ আছে, শুটকি মাছ। হ্যাঁ, সেটাই তো আমি দেখতে চাই। হ্যাঁ চলো চলো, আমার সাথে চলো। না স্যার, ওইখানে যাইতে পারবে না, ভীষণ দুর্গন্ধ বাইরাইতেছে। চুপ, চুপচাপ আমার সঙ্গে চলো বলছি, না হলে আমি তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। এখন আমার কি হইবে গো? হে ভগবান, এখন আমি কি করু? হে ভগবান, এই ঠান্ডার মধ্যে ওই তিরপলের নিচে থেকে শুটকি মাছের বস্তাগুলো আমারে খুলতে হইবে। আরে বাবা, শিশির পইরা আমার সব শুটকি মাছগুলো নষ্ট হইয়া যাইবে গো। আমার ভিতরটা কেমন দুরপুর দুরপুর করতেছে গো। আমি জল খাবো গো, আমি জল খাবো। এই ভোরবেলা আমি তোমার জল কোথায় পাবো পদ্মাবতী? স্যার স্যার, এই নাও পদ্মাবতী, পানি পানি আমার কাছে আছে। আমি পানি খাবো না গো, আমি জল খাবো গো, আমি পানি খাবো না। ওই একই হলো, আমরা যাকে পানি বলে তোমরা তাকে জল বলো। কেন? তুমি তো হিন্দু, তাহলে জলকে পানি বলো কেন? না 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 না, ভুল করে বলে ফেলেছে। কোনো ভুল নাই সিরাজুল ইসলামিক, মাথার উপর হাত তুলে দাও।
তুমি এসব কি ভুল ভাল বলছো পদ্মাবতী? আমি কেন সিরাজুল ইসলামের হতে যাব? আমি হলাম গে কানাই টু কানাই সামন্ত। আমি পদ্মাবতী নই, আমি স্পেশাল ব্রাঞ্চের পুলিশ ইন্সপেক্টর দোলারাই চৌধুরী। কিন্তু ছদ্মবেশটা ভালোই নিয়েছিল, কিন্তু ছেলেবেলা থেকে যাকে পানি বলে এসেছো তাকে জল বলতে গিয়ে ধরা পড়ে গেছো। আমার চালাকিটা তুমি ঠিক ধরতে পারোনি, তাই না? চলো চল বলছি। রতন, একদম চালাকি করার চেষ্টা করবি না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার এ হাতে হাত করা পড়ে কোনো লাভ হবে না এসপি সাহেব। এই ভারতবর্ষের বুকে এমন কোনো জেলখানা নেই যে সিরাজুল ইসলামকে আটকে রাখবে। এই! আরে পাকিস্তানি প্রশিক্ষণ শিবিরে ভারতবর্ষকে দুর্বল দেশ হিসেবে দেখা হয় ঠিকই, কিন্তু একটা কথা মনে রাখিস রাজুল, ওই ভিক্ষের রুটি আর ধার করা অস্ত্র নিয়ে কখনো যুদ্ধ জেতা যায় না। একটা মুসলমান হয়ে একটা মুসলমানের বিরুদ্ধে কথা বলতে তোমার লজ্জা করছে না? আর একজন মুসলমান মানে যে পাকিস্তানের পুজো করতে হবে সেটা কোনো কোরআন শরীফে লেখা নেই রাজুল। আরেকটা কথা মনে রাখিস, ধর্ম পরিচয়ে আমি হলাম একজন হিন্দু, মুসলমানের ছদ্মবেশ নিয়েছে ঠিকই, কিন্তু ব্যক্তি পরিচয়ে আমি একজন ভারতবাসী। আর এই ভারতবর্ষ হলো আমার মা। ভারতবর্ষে বুকে বাস করে। জয় হিন্দ, বন্দে মাতরম। আরে ভারতবর্ষে মাটিতে বাস করে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই। আর সে আমরা সবাই ভারত ভাইয়ের সন্তান। আর আমাদের ভারত ভাইয়ের সন্তানে গায়ে যদি তোদের মতো কোনো শয়তান হাতে হাত মিলিয়ে সেই জানোয়ারকে আমরা একেবারে জাহান্নামে পাঠিয়ে দেবো। জাহান্নামে তুই যাবে না টগলোর বাচ্চা। তবে শোন, ওদের কুতুরে কাশ্মীরটুকু নয় রে, এমন একটা দিন আসবে তোদের সমস্ত হিন্দু টাইমে একেবারে একটা মাঝে না, পারবি না রে শালা, পারবি না। শত্রুর দেশ হলো আমরা প্রতিবেশীর দেশকে পূজা করি, তাই কেউ আমাদের কাছে দুধ চাইলে আমরা তাকে মাখন দিই, কিন্তু কেউ যদি আমাদের মায়ের গায়ে হাত তোলে তাহলে তার মাথাটাকেই উড়ে নিয়ে ছেড়ে দাও বলো, ওকে আমার হাতে ছেড়ে দাও। আমি ওকে থানায় নিয়ে যাচ্ছি, আর তুমি হেডকোয়ার্টারে একটা ফোন করে থানায় চলে এসো। চল ওকে স্যার, চল। চল চল বলছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি, চল। থ্যাংক ইউ দোলা, তুমি এখানে আমার আসার সুযোগটা করে দিয়েছিলে বলে সন্তোষবাদী ছবিটা আমি আমার ক্যামেরায় তুলতে পারলাম। ধন্যবাদ তোমাকেও, তুমি সঠিক সময় খবরটা দিয়েছিলে বলেই আমি সন্ত্রাসবাদীকে ধরতে পারলাম। আরে বাবা, খবর খুঁজে বের করাই তো আমার কাজ। দোলা, আমরা কি আমাদের কাজে ঠিক করতে পারি কর্ণ? পারি না। কেউ যদি ছেঁড়া জামা কাপড় পরে থানায় আসে তাদের রিপোর্ট আমরা লিখি না, অথচ মাসের শেষে আমরা যখন হাত পেতে মাইনে নিই তখন আমি বুঝতে পারি না, আমরা কেউই বুঝতে পারি না যে ওই টাকাটা গরিব মানুষের টাকা, সরকার আমাদেরকে মাইনে দিচ্ছে। কিন্তু আমরা তো ইতিহাসটাকে বদলাতে চাইছি দোলা, কিন্তু কিন্তু পারছি কোথায় কর্ণ, পারছি কোথায়? একটা পকেট মারকে অ্যারেস্ট করলে ওপর মহল থেকে 30 বার 300 বার ফোন আসে, অথচ পাড়ার পাঁচু ছাপ্পা ভোটে জোরে যখন নেতা হয় তখন তাদের সামনে দাঁড়িয়ে আমাদের স্যালুট ঠুকতে হয়। তুমি যা বলেছো দোলা, সত্যি সত্যি আমাদের দেশের মানুষ, পুলিশ প্রশাসন, এই ছিল এক বিচিত্র ব্যাপার। এই তো কিছুদিন আগে কলকাতার ওই মেডিকেল কলেজের এক ডাক্তার বোনের কথা, ওই কয়েকজন জানোয়ার তাকে ধর্ষণ করে নির্মমভাবে খুন করল। কিন্তু কি হলো বলতে পারো দোলা, কি হলো? মিছিল, মিটিং, স্ট্রাইক, ব্যাস, তারপর চেকার সেই
আমরা ভুলে গেছি হুগলির জল কোণাল ভট্টাচার্যের কথা, আমরা ভুলে গেছি দক্ষিণ 24 পরগনার সাগর দিঘির বিশ্বজিৎ গোড়াইয়ের কথা, আমরা ভুলে গেছি বীরভূমের রাজেশ ওরাংয়ের কথা, যারা ওই যুদ্ধক্ষেত্র থেকে কফিন বন্দী হয়ে তাদের পরিবারের কাছে ফিরে এসেছিল। কর্ণ, কিন্তু ম্যাডাম, আবার ম্যাডাম? আরে ইয়ার, তোমাকে কতবার বলেছি তুমি আমার ছেলেবেলার বন্ধু, তাই আমি মানছি তুমি আমাকে দোলা নাম না ডেকে তুমি আমাকে দুলালি বলে ডাকো। সেই কথাটা কি তুমি ভুলে গেছো? বলিনি দুলালি, কিছু বলিনি। কিন্তু সেই দুলালি যে আজ মস্ত বড় পুলিশ অফিসার হয়েছে, সেই ছোটবেলার কথা কি আজ তার মনে আছে? দেখো কর্ণ, পুলিশের চাকরি করলো, আমি কিন্তু একটা মেয়ে, আর মেয়েটার মনেও কিন্তু নারীত্ব কিন্তু কখনো যায় না, বুঝেছো? তাহলে তোমার বোঝা উচিত যে কেন আমি তোমার কাছে কাছে থাকতে চাই। আমি তোমার নিউজ চ্যানেলের খবর নয় ম্যাডাম, আমি যে তোমার মনের খবর জানতে চাই। মেয়েদের মনটা হলো ব্যাংকের লকারের মতো, সেটা হাটে বাজারে কখনো খোলা যায় না মশাই। তাই? তাই মনের চাবি দিয়ে খুলে দেখতে হয়। তাহলে ভুলেই বলো, এই কি? তুমি আমার শরৎকালের পদ্ম পাতা, তুমি আমার আশ্বিনের কাজ, তুমি আমার দৃষ্টি, তুমি আমার ভাষা। সাগরের তীরে বসে বসে থাকি, তবু পাই না আমি আমার সাগরিকার দেখা। বসে বসে ভাবি আমি তোমার আবেগ ভরা আঁখি। কে আমার স্বপ্ন, তুমি আমার ভালোবাসা। চোখেতে দুষ্টুমি, মুখেতে হাসি। কে বেশি সুন্দরী, এই প্রকৃতি না তুমি? থাক মশাই থাক, আর কাব্য করতে হবে না। তাহলে ম্যাডামের মুখে শুনি তোমার কণ্ঠ কত দামি। আকাশে আজ অভিমানে মেঘের সাথে করছে খেলা, করছে খেলা। কেন গো, কি কারণে? কেন গো, কি কারণে? দেখো না দু নয়নে, কেন গো, কি কারণে? দেখো না দু নয়নে। ভালোবাসা চাঁদের দুয়ার, ভালোবাসা চাঁদের দুয়ার আছে গো খোলা। আকাশে আজ অভিমানে মেঘের সাথে করছে খেলা, করছে খেলা। ভালোবাসা চাঁদের দুয়ার, ভালোবাসা চাঁদের দুয়ার আছে গো খোলা। আকাশে আজ অভিমানে মেঘের সাথে করছে খেলা, করছে খেলা, করছে খেলা, করছে খেলা। দোলার বাবা নিজে আসছে কর্ণের সাথে তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে। মাসখানেকের মধ্যে ওদের বিয়ে। এত বড় পুলিশ অফিসার ঘরের বউ হয়ে আসছে, তাকে তো কিছু গহনা দিতেই হবে। সেই খরচ সামলাতে গিয়ে তুমি যেন ফিক্স টু ফিক্সটা ভেঙে ফেলো না। আরে আরে রকি, এসব তুমি কি পরেছো? ও বাবা, চোখে চোখে আবার কালো চশমা, চুলগুলো ছোট ছোট, শাড়ি ছেড়ে এ কোন সাজে আমি তোমায় দেখছি? আরে এটা হলো আধুনিক যুগের ফ্যাশন, বুঝলে? কারণ ওই শাড়ি পরে বড় বড় চুল নিয়ে আমি কিন্তু ঘর কন্যার কাজ করতে পারবো না, বুঝেছো? বাহ, এতদিন তো শাড়ি পরে বড় বড় চুল নিয়ে দীপ্তি সংসার করছিলি,
হ্যাঁ, তখন তো তোমার রোজগারটা কম ছিল, কিন্তু ওই সন্ত্রাসবাদীর খবরটা ওই তোমার চ্যানেলে আসার পর রোজগারটাও বেড়ে গেল। তাই তো আমি বিউটি পার্লার গিয়ে নিজেকে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। বাহ 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 বাহ, চমৎকার। তা নতুন সাজে সাজবার আগে আমাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলে না? এই দেখো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার চাই আমি ক চামচ চিনি খাবো, সেটা কি তোমাকে জিজ্ঞাসা করতে হবে নাকি? এটা চা চিনির মতো সামান্য ব্যাপার নয় লক্ষ্মী। ঘরের বউয়ের চাল চলন আর সাজগোজের সঙ্গে আমার মান সম্মানের প্রশ্নটাও জড়িয়ে আছে। সেই জন্যই তো, সেই কথা ভেবেই তো আমি নিজেকে একটু এমনি করে পাল্টে নিলাম। নাহলে তোমার ভাইয়ের বিয়েতে কত নামি দামি লোক আসবে বলো, তাদের সামনে আমি কিন্তু গাইয়া ভূত সাজে ঘুরে বেড়াতে পারবো না। হ্যাঁ, তাই বলে এই টানাটানি বাজারে ওই বিউটি পার্লারে গিয়ে তুমি বাজে খরচ করবে? এই, স্বামী হয়ে এই কথাটা বলতে তোমার লজ্জা করলো না? বিয়ের 5 বছর পর মাত্র কত টাকা খরচা করেছি, আর সেটা তোমার কাছে বাজে খরচ হয়ে গেল। তুমি কেন বুঝতে পারছো না লক্ষ্মী? এখন থেকে প্রত্যেকটা টাকা আমাদের কাছে ভীষণ দামি। আর তাছাড়া ভাইয়ের বিয়েতে 2 থেকে 3 লাখ টাকা খরচ করতে হবে। হ্যাঁ, আরে সে ভাবনাটা আমার নয়, যার ভাই তিনিই ভাববেন। তাহলে আমিও যদি ওই ফিক্সড ডিপোজিটগুলো ভেঙে ফেলি তখন তুমিও কিছু বলতে পারবে না। বলবো, 1000 বার বলবো, কারণ ওই টাকা শুধু তোমার টাকা, তোমার ভাইয়ের ওই টাকায় কোনো অধিকার নেই। নিশ্চয় আছে, কারণ আমরা 2 ভাই মিলে ওই চ্যানেলটা চালাই, আর সেই রোজগারের টাকা আমাদের 2 ভাইয়ের সমান অধিকার। না, নেই, কারণ তুমি যদি একটা কর্মচারী রাখতে, তাকে তো 2-5 হাজার টাকা মাইনে দিলেই তো সমস্যা মিটে যেত। কর্ণ আমার কর্মচারী নয় লক্ষ্মী, সে আমার ব্যবসার অর্ধেক পার্টনার। বাবা, আরে তাহলে আমিও তো তোমার সংসার সামলাচ্ছি, আমিও তো তোমার পার্টনার। তোমার ব্যবসায় আমারও তো অধিকার আছে ওই টাকায়। তোমাকে পার্টনার রাখলে আমাদের এই চ্যানেলটা 2 দিনেই বন্ধ হয়ে যেত। काशी हिलाला पटना हिलाला, काशी हिलाला पटना हिलाला, कलकत्ता ना हिलाला। আমার দাদার বিরুদ্ধে খবর ছবালে একটা টাকাও কামাতে দেবো না, আর ওই সালা তোমার চ্যানেলটাকে আমি একদম বন্ধ করে দেবো। তোমাদের বাপের সম্পত্তির ওই সতম গণতান্ত্রিক দেশের চ্যানেল কখন কার বিরুদ্ধে কি বলবে সেই স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারে না। আরে শোন সাংবাদিক শোন, শালা বেরিয়ে যাওয়ার জন্য আমরা আসেনি। আর ওই চ্যানেলে যদি আমার এই দাদার একটা খবর ছাপিয়েছিস তো শালা সৌদা একদম মায়ের ভোগে পাঠিয়ে দেবো। তোকে আমি আমার পায়ের নিচে চাপা দিয়ে রাখবো। তারপরেও যদি দেশের গণতন্ত্র খোকা বাবুর উপর মাথা চাড়াতে উঠে, তাহলে সালা খোকা বাবুর একটাই গণতন্ত্র, নো আধার, নো পেন, এনকাউন্টার। তোমাদের মতো সমাজ বিরোধীর হুমকিতে আমি মোটেও ভয় পাই না, তাই বলছি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আরে বেরিয়ে যাওয়ার জন্য আমরা এখানে আসেনি, ওকে সাবধান করতে সাথে বল বল তোর চ্যানেল বন্ধ করলে আর আমাদের খবরটা বল কত টাকা লাগবে বল বল। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের বিরুদ্ধে আমাদের নিউজ চ্যানেলে কোনো খবরই আর বলবেন না। আমাকে কেউ আটকাতে পারবে না লক্ষ্মী। তোরা দিয়ে যেমন দাড়ি কামানো যায় না, তেমনি এই সত্যের ক্যামেরা দিয়ে মিথ্যের ছবি দেখানো হয় না। আর আমি যতদিন বেঁচে থাকবো তোমাদের মতো সন্ত্রাসবাদী কুকীর্তির ছবি আমি তুলে ধরবো। এই শালা সাংবাদিক, তোরই চোখের সামনে যদি তোরে সুন্দরী বউটা শরীর থেকে একটা একটা করে পোশাকগুলো খুলে নিয়ে উলঙ্গ করে দে, তাহলে পারবি তো তোর ওই নিউজ চ্যানেলে তোর ওই বইয়ের উলঙ্গ দেহটাকে দেখাবে?
অবস্থা করি। সমাধি, আজ আমি দুঃশাসন হয়ে করবো অত্যাচার। এই জানোয়ার, তোর এত বড় সাহস, তুই কেন এই ভদ্র ঘরের বউয়ের গায়ে হাত দিস? বেরিয়ে যা, বেরিয়ে যা বলছে, নাহলে পুলিশ ডাকতে আমি বাধ্য হব। নেতাজি সুভাষচন্দ্র বসু হয়ে গেছিস, তাই না? তাহলে দেখ তোর মতো নেতাজির সামনে কিভাবে করতে হয় এই ভারত মাতার লজ্জা হলো। সত্যম, শালা নেতাজি সুভাষচন্দ্র, শোন শোন শালা শোন, নেতাজি কি বলে গেছেন জানিস? নেতাজি বলে গেছেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। আর তুই শালা আমাকে রক্ত দে, আমি তোকে শালা পূর্ণ স্বাধীনতা দেব। এই সিগারেটের ভেতরে গাঁজা, আর তোমার মতো বাঁচা মেয়ে আমার কিন্তু ভীষণ ভীষণ পছন্দ। আরে বাঁচাবো বাঁচাবো, নিশ্চয়ই বাঁচাবো। তার আগে তোমার যৌবন তরঙ্গে সাঁতার কেটে তোমার এই কচি নরম দেহটাকে ছাড়া আমি হাঙ্গামের মতো খাওয়ার খাওয়ার খাওয়ার। এ দেশের জামাত ছেলের দল, আমি কিন্তু খোকা বাবু সরকার। প্রথমেই করি সহাব, তারপরে তারপরও আমার কথা না শুনলে সোজা ইনকাউন্টার। ছেড়ে দিলাম। আচ্ছা লক্ষ্মী দেবী, বলো কি খুলবো? আরে বলো কি খুলবো? বলো বলো। খুলবো। পায়ের জুতোগুলো খুলে শালা আমার গালে ঠাস 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 করে মারো। না, আমি পারবো না, আমি পারবো না। পারবেন না? না। পারবেন না? না। তাহলে আমি পারবো। আমি শালা খোকা বাবু সরকার, প্রথমে করি সোহাগ, তারপরে আবদার, তারপরে আমার কথা না শুনে না চলো সোজা ইনকাউন্টার। মাননীয় দর্শকবৃন্দ, এই লক্ষ্মী দেবীকে ছেড়ে দেবো না একটু ধর্ষণ করে ছেড়ে দেবো? বাবা 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 বাবা, দেখছেন বর্তমান সমাজে ধর্ষণের চাহিদা দেখুন। আমি মন্দির ভেঙে মসজিদে দিয়া যান, হাজার হাজার মানুষের করি উপকার। মাই নেম ইজ খোকা বাবু সরকার। আমি কলির মহাকাল আর বেদু বংশের ধ্যামনা মাল। চারিদিকে লুটপাট হাহাকার, অসহায় মানুষের চিৎকার। সূর্যটা ডুবে গেছে আধারে, নেই কোনো আজ তার প্রতিবাদ। প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ
প্রতিভা 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 लैला मैं लैला ऐसी हूँ लैला हर कोई चाहे मुझसे मिलना अकेला लैला मैं लैला ऐसी हूँ लैला हर कोई चाहे मुझसे इसको भी देखूं दुनिया बुला दूं मजनू बना दूं ऐसी ও লাইলা मैं लैला ऐसी हूँ लैला हर कोई चाहे मिलना अकेला लैला मैं ওয়ান্ডারফুল 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 হ্যাপি হচ্ছে মানে আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি। দর্শকবৃন্দের কাছে আমার একটা অনুরোধ, এই মিউজিক্যাল গ্রুপ সাফল্যের জন্য একটা জোরে হাততালি। আর হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম যদি এই অনুষ্ঠান আমার ভালো লাগে তাহলে টিমকে আমি একটা দারুণ উপহার দেব। আর বলেছিলাম এই মিউজিক্যাল গ্রুপ সাফল্যের জন্য ভারতবর্ষের কোনায় কোনায় আমি পৌঁছে। মাননীয় দর্শকবৃন্দ, এ খোকা বাবুর জন্য একটা জোরে হাততালি। আরে না 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 না, হাততালি পাওয়ার যোগ্য আমি নয়, হাততালি পাওয়ার যোগ্য হলেন দোয়েল পাখি, মিস্টার অর্জুন সিং বাবু। আর হ্যাঁ, এই মুহূর্তে আমার একটি ক্ষুদ্র উপহার, এই মুহূর্তে আমার এই ক্ষুদ্র উপহার লা 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 দোয়েল পাখির আঙুলে আমি পরিয়ে দিলাম। লা 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 चांदनी चांद से होता है, सितारों से नहीं, मोहब्बत एक से होता है, हजारों से नहीं। খোকা বাবু লা 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 बाय बाय। লা 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 गुरु जियो जियो गुरु जियो। বাবা বাবা, আংটিটা কি দারুণ দিয়েছে মাইনি। হ্যাঁ, তা তো প্রায় 1,00,000 টাকা দাম তো হবেই। আর আমারও মনে হয় খোকা বাবু দোয়েলকে পছন্দ করে ফেলেছে। তা যা বলেছিস মাইরি, তা না হলে কেউ এক দেখাতে এত টাকা দামির হিরের আংটিটা দেয় বল? আর আমার মনে হয় দোয়েলকে খোকা বাবু ভালোবেসে ফেলেছে। চুপ কর অনেক হয়েছে। এই অর্জুন অর্জুন দেখো না এই আংটিটা কি সুন্দর। কি হলো তুমি চুপ করে গেলে কেন? আরে না না না, খোকা বাবু ভুল করে মানে আংটিটা দিলে দুজনকেই দিতে পারতো, একা দোয়েলকে দিয়েছে। না না, এটা কিন্তু একদম ঠিক করেনি।
এই এই তোরা ব্যাপারটা এভাবে দেখছিস কেন রে? আরে বাবা, আমাদের মধ্যে যে কেউ পাওয়া মানে তো সকলেরই পাওয়া। শোন, মনে রাখিস, আমাদের টিমটা হলো ইন্ডিয়া টিমের মতো। টিমে একজন প্লেয়ার ভালো খেললে যেমন টিম ম্যাচ জিততে পারে না, সবাইকেই ভালো খেলতে হয়, ঠিক সেরকম আমাদের সকলকেই ভালো অভিনয় করতে হবে। দাদা, তবু তো তুমি আমাদের ডিরেক্টর। আরে বাবা, ধোনি ক্যাপ্টেন হলেও দেখবি অনেক সময় অন্য কেউ ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যায়। ঠিক ঠিক, একদম ঠিক। আরে ভাই, আমাদের তো দোয়েলের জন্য গর্ব হওয়া উচিত। আমরা কেউ চাই না দোয়েল সারা জীবন আমাদের এই মিউজিক্যাল গ্রুপে পড়ে থাক। আমি চাই দোয়েল একজন সিনেমার মস্ত বড় নায়িকা হয়ে যাক। আরে ও গুরু, তোমাকে ছেড়ে ম্যাডাম যদি নায়িকা হয়ে যায় তাহলে তোমার বেড তো একদম ফাঁকা। কেন কেন আমার বেড ফাঁকা থাকবে কেন? এই খোকা বাবু হঠাৎ আমাকে আরে এই দামি গিফটটা কেন দিল আপনি জানেন? কেন? ওই হ্যাংলার মতো তো আমি নিয়ে নিলাম। এই দেখো, আমি না সত্যি আমার মাথাটা গেছে। আমি কোনো গ্রুপের কথা না ভেবে আমি এই আংটিটা গিফট নিয়ে নিলাম। এই শোনো, এটা না সবারই প্রাপ্য। আচ্ছা আচ্ছা, এমন এই খুশির সময় এরকম করুণ সিন এলো কোথা থেকে? দাদা দাদা, আজ তাহলে আমরা আসি। আর হ্যাঁ, বলছি রিহার্সেল কবে হবে? ওটা গণেশ তোদের ফোন করে জানে। আচ্ছা ঠিক আছে। এ করুণাদা, চলো চলো দাদা, আমরা আসছি। ওকে বাই বাই। আচ্ছা দোয়েল, বাই। টাটা। টাটা। অর্জুন, বলছি ম্যাডাম, তুমি যদি সিনেমার নায়িকা হয়ে যাও তাহলে তোমাদের কি হবে মাইরি? কি হবে? হ্যাঁ, এই তুই খুব পাকা হয়ে গেছিস তাই না? না না, মানে তোমার খোকা বউর সাথে বিয়ে হয়ে গেলে। এই একদম উল্টাপাল্টা কথা বলবি না, খুব বড় বড় কথা বলতে শিখেছি। ওরে বাবা রে, এ তো সালা কারেন্টের মতো ঝটকা মারলো। না না না, এবারে আমি পালাই। অর্জুন, তুমি খুশি তো? খুশি কি বলছো তুমি? আরে খুশি কি বলছো? খুশিতে আমার মুখে ভাষা হারিয়ে যাচ্ছে। বিশ্বাস করো, আমারও না ভীষণ ভীষণ খুশি হচ্ছে জানো। আচ্ছা অর্জুন, তুমি আমাকে এত ভালোবাসো কেন? এত তুমি আমাকে যত্ন করে রাখো কেন? আচ্ছা অর্জুন, ওই আকাশের মতো পাখিদের মতো কি আমাদের কোনো মিলন আছে, নাকি নিজের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হচ্ছে? অর্জুন, হবেই তো। আরে বাবা, আমাদের মতো ছোট ছোট ড্যান্স গ্রুপ গুলো সাহায্যের অভাবে, অর্থের অভাবে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আমাকে দেখো না, এই তো আমাকে দেখো না, এটা যুদ্ধে চালনা করতে করতে কোথায় এসে পৌঁছালো। একদিন তোমার সঙ্গে আমি এই জায়গায় আমি যে পৌঁছে যাবো, আমি তো কোনোদিন ভাবতে পারিনি অর্জুন। আমি নিজেকে জানতে পেরেছি, চিনতে পেরেছি, তোমার সঙ্গে থাকতে পেরেছি, শয়নে স্বপনে জাগরণে, শুধু তুমি আর আমি। একদিন দেখবে আমরা একটা সিনেমার নায়ক নায়িকা হব, সেখানে আমি নায়িকা হব আর তুমি হবে প্রোডিউসার। তখন দেখবে দুজনে মিলে আমরা একটা সিনেমা তৈরি করব। আরে বাবা দোয়েল, তুমি বুঝতে পারছো না, তার জন্য অনেক অনেক টাকা লাগবে। সেই টাকা আমরা পাবো কোথায়? এই দেখেছো, আমাকে খোকা বাবু ফোন করব বলেছিল। এই দেখো, আমাকে যাওয়ার সময় কার্ডটা দেবো বলেছিল, ভুলে গেছে। তাহলে আমাকে তো একবার ফোন করে দেখতে হবে। শোনো, আমি ওদেরকে বলে দিই ফোনটা করার জন্য। এই বাবলু, তোরা একবার খোকা বাবুকে ফোনটা করে দিস। হ্যাঁ, শালা এরই মধ্যে ফোন করতে বলেছে, মানে ডাল মে কোচ কালা। আমার মনে হয় মালটার মেয়ের দোষ হয়েছে। আচ্ছা দোয়েল, তুমি কি ভাবছো বলো তো? দোয়েল, আমি ভীষণ খুশি দোয়েল। আমি স্ক্রিপ্ট লিখবো, আমার লেখার ছবি হবে। আমি ভাবতে পারছি না দোয়েল,
আমি ভাবতে পারছি না। আই লাভ ইউ দোয়েল, আই লাভ ইউ। আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি অর্জুন। তুমি আমাকে এত ভালোবাসো কেন? কেন? মোহনায় এসে নদী যদি চাই ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে? মোহনায় এসে নদী যদি চাই ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে? না গোটা পারে না, কোনো পারে না, না গোটা পারে না, কোনো পারে না। মোহনায় এসে নদী যদি চাই সাগর পারে কি বিরহ মেনে নিতে? না গোটা পারে না, কখনো পারে না, না গোটা পারে না, কখনো পারে না। পারে না, কখনো পারে না, কখনো পারে না। এ কি বাবা, তোমার কি লজ্জা করে না? তুমি এখানে চলে এসেছো, আমার মান সম্মান তুমি সব মাটিতে মিশিয়ে দিচ্ছ। আমি তো ভাবতাম সিনেমা হিরোইন হবে, আর এখানে এসে দেখছি বাস্তবে হিরোইন হতে যাচ্ছিস। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, আর আমি অর্জুনকে ভালোবাসি। চাপ! মেয়েদের মেয়েদের হিরোইন তৈরি করার স্বপ্ন দেখিয়ে কত ছেলে মেয়েদের জীবন নষ্ট করে, সেটা তুই জানিস? আপনি আপনি কি তোমাকে অপমান করছেন? না, পুজো করবো, পুজো 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 করবো। আমি যখন বললাম তুই জুজুর বাসা ধুয়ে দিলে না, অনেক অনেক টাকা পাবি, তুই তুই আমার মেয়েটাকে যেতে দিলে না। বেশ করেছো। কেন, কেমন বাবা তুমি, যে তুমি একটা অচেনা অজানা লোকের সঙ্গে তুমি আমাকে পাঠিয়ে দিচ্ছ? করে না করে না করে না, আর উনি তো 1 লাখ টাকা অ্যাডভান্স দিতে চেয়েছিলেন, আর দাদা করে এই বেকার ছেলের সঙ্গে জীবন খারাপি। সেটা আমি বুঝবো। ওই বুঝলে তো হবে না, কারণ কারণ তোর মা বাবা সবাই চিকিৎসা করাতে গিয়ে আমার 1 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, সেটাকে শোধ করবে তোর এই বাপ। বাহ বাহ, চমৎকার। তার জন্য তুমি এই মেয়েকে তুমি বিক্রি করে দিতে চাইছো? দেবো 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 দেবো। আরে বাবা, সে তো টাকা দিয়ে কিনতে চায়, আরে এসব ফ্রিতেই পেয়ে যাচ্ছে। বাবা বাবা, স্টপ ইট, একদম স্টপ ইট। আপনি আপনি কি তোমার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন? যে লোকের মাথার উপরে দিনা থাকে, তাকে যে কতটা লজ্জার মধ্যে থাকতে হয়, সেটা তুমি কি করে বুঝবে? ওই ওই রাস্তায় বেরোলে পাবনাদাররা বলে কি কবে দেবেন টাকাটা, সেটি কাজ করে কর। আবার আবার এও বলে বাড়িতে একটা সুন্দর মেয়ে থাকতে আপনার আবার টাকার অভাব কিসে? কে বলেছে আপনাকে এইসব কথা? আপনি আমার কাছে বলুন, আমি তার জিপটা টিনে ছিঁড়ে নেবো। ছিড়বে বাবা, কয়দিন জিপটারে ছিড়বে? বাড়ি করতে গিয়ে ব্যাংক থেকে 5 লক্ষ টাকা লোন নিয়েছিলাম, ওরা নোটিশ পাঠিয়েছে 1 মাসের মধ্যে টাকা জমা দিতে না পারলে ব্যাংক থেকে আমার বাড়িটা দখল নিয়ে যাবে। বাবা কি বলছো তুমি? এই দেখ মা, ব্যাংকের নোটিশ। হে ভগবান, যখনই একটা সুখের মুখ দেখলাম, কে যেন সুখের বাচ্চা এসে ভেঙে দিয়ে চলে গেল। দোয়েল, দোয়েল নার্ভাস হবে না, দোয়েল নার্ভাস হবে না, একদম নার্ভাস হবে না। নার্ভাস কেস মানুষকে হারতে শেখায়। জন্ম আমার জেতার জন্য, পরাজয় আমি মানি না।
মৃত্যু আমার হবে জেনেও আমি থেমে থাকতে চাই না। তুই কি পারবে 1 মাসের মধ্যে এতগুলো টাকা জোগাড় করতে? ও কোথা থেকে পাবে? ও তো চেষ্টা করছে। চেষ্টা নয় দোয়েল, চেষ্টা নয়, আমাকে সফল হতেই হবে। এক কাজ করো, মেসোমশাইকে নিয়ে তুমি বাড়ি যাও, আমি দেখছি আমাকে একটা কিছু করতে হবে। তুমি কোথায় যাবে অর্জুন? আর কি করবে? পজিটিভ মাইন্ডের সাথে নেগেটিভ মাইন্ড। আমাদের দেশের কালোবাজারিরা শালা কালো টাকার পাহাড়ের উপরে বসে আছে। সেই পাহাড় থেকে যেমন একটা পাথর তুলে নিলে ওই পাহাড়টার কোনো ক্ষতি হয় না, তেমনি এই সমুদ্রের মাঝে 1 বালতি জল ঢেলে দিলেও ওই সমুদ্রের কোনো উপকার হয় না। আর এই লাভ ক্ষতির মাঝ থেকেই আমাকে একটা কিছু করতেই হবে দোয়েল, কিছু করতেই হবে। না, আমি তোমাকে হাত জোড় করে করছি, তুমি এরকম কাজ করো না। দরকার হলে আমি নিজেকে বিক্রি করে দেবো। তুমি আমার সামনে আমার মেয়েকে চল মারলে। হ্যাঁ মারলাম, মারতে মারতে ওকে মেরে ফেলবো যদি ভবিষ্যতে ওই সকল কথা আমার সামনে উচ্চারণ করে। অর্জুন, স্বাধীনতা আন্দোলনের পর আমার বাবা একদিন দোয়েল অসুস্থ হয়ে মারা গেল। আমার মা আমাকে আর আমার ছোট্ট বোনটাকে নিয়ে খুব অভাব অনটনের মধ্যে চলতে থাকলো দোয়েল। কোনো মানুষ, এই সমাজের কোনো মানুষ ওই স্বাধীনতা আন্দোলনকারী পরিবারটাকে এতটুকু সাহায্য করলো না দোয়েল। অভাবের জ্বালা সহ্য করতে না পেরে আমার মা আমার ওই ছোট্ট বোনটার ভাতের সাথে একদিন বিষ মিশিয়ে দিয়েছ দোয়েল। আর ওই বিষ মেশানো ভাত আমার মাও আমার মুখে গুঁজে দিতে চেয়েছিল। আমি যখন স্কুল থেকে বাড়ি ফিরলাম দেখলাম বোনটা আমার বিষের জ্বালায় ছটফট করছে। আমি মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বোনটাকে কোলে তুলে নিয়ে ছুটলাম হসপিটাল। আর হসপিটালে যখন নিয়ে গেলাম তখন ওই শালা ডাক্তাররা পুলিশ ডেকে ইনকোয়ারি করতে ইনভেস্টিগেশন করে 3 ঘন্টা পরে যখন আমার বোনটার চিকিৎসা করতে এলো তখন আমার চোখের সামনে আমার বোনটা বিষের যন্ত্রণায় ছটফট করতে মারা গেল। লোকের কাছে ভিক্ষে করে আমি বোনের দাহ খরচা তুলে বোনটাকে ওই শ্মশানে দাহ করতে নিয়ে গেলাম। আর বোনটার মুখে আগুন দিয়ে যখন আমি বাড়িতে ফিরলাম তখন আমি বাড়িতে এসে দেখলাম আমার মা যেন কোথায় পালিয়ে গেছে। তুমি ফিরে পাওনি অর্জুন? দোয়েল, পেয়েছিলাম আমার মাকে না। আমার মা তো তখন একজন মস্ত বড় নাম করা ব্যক্তি হয়ে গেছে। একদিন পেপারে দেখলাম, পেপারের প্রথম পাতায় মায়ের ছবি বেরিয়েছে। আর নিচের নিউজটা যখন পড়লাম তখন বুঝতে পারলাম আমার মা আমাদের ওই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর আমার মাটা হয়ে গিয়েছিল একটা দেহ ব্যবসায়ী। মেসমশাই আর ওই দেহ ব্যবসা করতে করতে আমার মায়ের সাথে আলাপ হয়েছিল ওই পাকিস্তানের কিছু গুপ্তচরদের। তারপর ওই গুপ্তচরদের কিছু খবর আমার মা জেনে যাওয়ায় আমার মাটাকে ওরা গুলি করে মেরে দিল। সেই থেকে আপনি বিশ্বাস করুন আমি বড় অসহায় হয়ে পড়েছিলাম, বড় অসহায়। এই পৃথিবীতে নিজের বলে আমার কেউ নেই, কোথাও নেই। আর দোয়েলকে কাছে পেয়েছি। মেসমশাই আমার ভালো বন্ধু, ও আমার ভালোবাসা। ওর কাছে আমার ভালোবাসার সুখ দুঃখের সব কথা শেয়ার করি মেসমশাই। তাই বলছি মেসমশাই, দোয়েলকে ওনার ছেলেটার কাছ থেকে আপনি
আপনি কেড়ে নেবেন না মেসমশাই, আপনি কেড়ে নেবেন না মেসমশাই, আপনি কেড়ে নেবেন না। ওঠো অর্জুন, ওঠো। তুই আমায় ক্ষমা কর মা, তুই আমায় ক্ষমা কর। অর্জুন, অর্জুন তুমি আমাকে ভুল বোঝো না বাবা। এ বাবা আমার টেনশন আমাকে পশুতে পরিণত করেছে। মেসমশাই, আজ আমি বলছি আমার বাড়ি যাই, ডাক্তার বলো আমার ছোট্ট মেয়ে যেন তোমার হাত কখনো না ছাড়ে। তুমি ওর উপযুক্ত জীবন সঙ্গী, আমি তোদের দুজনকে আশীর্বাদ করছি বাবা। মেসমশাই, তোরা খুব খুব সুখী হও বাবা, খুব খুব সুখী হও বাবা, মেসমশাই, খুব সুখী হও। মেসমশাই, খুব খুব সুখী হও। মেসমশাই। তোমার চোখে জল? আমি এটাই ভাবছি, তোমার মধ্যে এত দুঃখ কষ্ট যন্ত্রণা, তারপরেও তুমি এত নাচ গান কিভাবে করো অর্জুন? আমি কি করে বেড়াই জানো দোয়েল? কি? আমি সুখ দুঃখকে সুখ ভেবে বইতে পারি যদি তুমি পাশে থাকো। আমি দুঃখকে সুখ ভেবে বইতে পারি যদি তুমি পাশে থাকো। দৈনকে হাসি মুখে সইতে পারি যদি তুমি পাশে থাকো। দুঃখকে সুখ ভেবে বইতে যদি তুমি পাশে থাকো। হাসি মুখে বইতে পারি যদি তুমি পাশে থাকো। যদি হয়ে যাই যাই সেই ঝড়ে ভাগে যদি ভাগে বাধা আবার নতুন ঘর বাঁধতে পারি যদি তুমি পাশে থাকো। আমি দুঃখকে সুখ ভেবে বইতে পারি যদি তুমি পাশে থাকো। হাসি মুখে বইতে পারি যদি তুমি পাশে থাকো। যদি তুমি পাশে থাকো, যদি তুমি পাশে থাকো। অর্জুন দা, অর্জুন দা, ছুটতে ছুটতে আসিস দাদা কালকে মেয়েটিকে যে তুমি হাসপাতালে ভর্তি করেছিলে, ডাক্তার বলেছে ডাক্তার বলেছে মেয়েটিকে এক বোতল রক্ত না দিলে মেয়েটিকে বাঁচানো যাবে না। এ কি বলছিস? আর তোকে আর গণেশকে যে আমি ডোনাট কার্ড দিয়েছিলাম সেটার কি হলো? হ্যাঁ সে তো দাদা দিয়েছিলি, আচ্ছা কিন্তু ডাক্তার বলেছে এই মুহূর্তে এক বোতল এক বোতল। ফ্রেশ টু ফ্রেশ ব্রেড টু ব্রেড রক্ত না দিলে মেয়েটিকে বাঁচানো যাবে না দাদা। বেড টু বেড। হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা নীল, এই ডাক্তার রক্তের গ্রুপ কি বলেছে রে? বি 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 পজিটিভ। বি পজিটিভ। আচ্ছা আচ্ছা আমার তো বি পজিটিভ। এই চল 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 হ্যাঁ, হ্যাঁ। আমরা রক্ত দিয়েছি। হ্যাঁ দাদা চলো। খুব সাবধান বাইরে টিভি নজর কখন ছবল মারি मैं हूँ पायरा 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 मैं हूँ पायरा पायरा বন্ধ করুন এই নাচ গান। আমি একজন ডাক্তার,
হ্যাঁ, ফোন করে এখানে আমাকে কেন ডেকে এনেছেন? হ্যাঁ, আমি এখানে কি নাচ গান শোনার জন্য এসেছি? কোথায় কোথায় আপনাদের রুগী? রুগী এখনো আসেনি ডাক্তার বাবু। রুগী আসেনি কেন? তাহলে আমাকে এখানে ডেকে এনেছেন কেন? বাংলাদেশ থেকে আমার এক আত্মীয় এসেছেন, যার ভিসা পাসপোর্ট কিছুই নেই। তাকে কয়েকদিন রোগী সাজিয়ে ওই নার্সিং হোমে ভর্তি রাখতে হবে। কেন? সে চোর না ডাকাত নাকি ফেরারি আসামি যে তাকে লুকিয়ে রাখতে হবে? না না, চোর ডাকাত নয়, আমার বড় ভাই। তাই যতদিন না নতুন পাসপোর্ট তৈরি হচ্ছে ততদিন সে নার্সিংহোমে বিশ্রাম নেবে। দেখুন, ব্যাপারটা আমার কাছে ভীষণ রহস্যজনক মনে হচ্ছে। আমি একজন সুস্থ মানুষকে রুগী সাজিয়ে কিন্তু এখানে ভর্তি রাখতে পারবো না। কেন পারবে না ডাক্তার? আরে নার্সিং হোমটা তো আমার কোথায় শেষ। তাছাড়া ব্যাপারটা চাপা দিলে আপনাকে আমি 1 লক্ষ টাকা দেব। ইম্পসিবল! এই টাকার জন্য এমন অন্যায় কাজ আমি করব না। কিসের অন্যায়? আপনার যখন সামান্য রোগীকে সামান্য রোগের জন্য ভেন্টিলেশন রেখে দিয়ে লাখ লাখ টাকা খোকা বাবা তুলে দেন, সেটা অন্যায় নয়? যতদিন আমি এই নার্সিং হোমে আছি ততদিন এই নার্সিং হোমে কোনো অন্যায় কাজ আমি করতে দেব না। বেশি বড় বড় লেকচার না দিয়ে না, এই টাকার বান্ডিলটা ধরুন। এই টাকার বান্ডিলেই আপনার ন্যায় অন্যায় সব চাপা। আপনি একজন মাননীয় নেতা, এই মাঠে ঘাটে মানুষের সামনে মঞ্চে উঠে বক্তৃতা রাখেন, আর আপনি আমাকে বেআইনি কাজ করার জন্য ঘুষ দিচ্ছেন। আরে বাবা, আজকাল তো সব নেতারাই 2 in 1। বাইরে এই জনগণের সেবা, আর ভেতরে না শয়তানের দাবা। কিন্তু আমি তো 2 in 1 নই। আমি এই সত্য সেবার মন্ত্রের দীক্ষা নিয়ে আমি এই সর্বনাশের পথে কিন্তু চলতে পারবো না। চলি। নমস্কার। ডাক্তারবাবু, আমার বসের অনুরোধ কিন্তু আদেশ, আর আদেশ পালন না করলে আপনার কিন্তু এই নার্সিং হোমে চাকরি থাকবে না। তাই বলছিলাম ডাক্তার, এই টাকার বান্ডিলটা নিয়ে যান। আপনি বাঁচলে কিন্তু বাপের নাম। দেখুন, আমার বাবার নামটা আমি কলঙ্কিত করতে পারবো না বলে আপনার প্রস্তাবে আমি রাজি হতে পারছি না। ভুলে যাবেন না, আপনাদেরও মতো হাজারো নেতা মন্ত্রীদের এই পাপ বুকে নিয়ে এই ভারতবর্ষটা এখনো বেঁচে আছে, বেঁচে থাকবে। চলি। নমস্কার। এইবার কি তাহলে ওই সিরাজুলকে আপনার বাড়ির মধ্যেই রাখবেন? না, সিরাজুলকে আমার বাড়িতে রাখলে কিন্তু আমরা সকলেই ধরা পড়ে যাব। তাই কয়েকদিন ওকে আমার হোটেল ডায়মন্ডে রেখে দাও, আর ওকে তুমি কয়েকদিন ওর খেয়াল রেখো। কোনো খেয়াল রাখতে হবে না দাদা, ও এখন সরকারি অতিথিশালায়। সরকারি অতিথিশালায় মানে? আমি কাল সকালে নদীর ঘাটে পৌঁছানোর আগেই পুলিশ তাকে অ্যারেস্ট করে ফেলেছে। সর্বনাশ! ও তাহলে ও কিন্তু বস, ওই যে মুখ খুলে দাদা, আমরা সবাই তো জেলে যাব, কিন্তু কেউ অ্যারেস্ট করলো? আমাদের চিরশত্রু দুলারাই চৌধুরী। দোলা রায় চৌধুরী। ও ভূত প্রেতনি না ভগবান, যে আমরা সব কথা জেনে যাওয়ার আগে ও জেনে যাচ্ছে।
নিশ্চয় আমাদের মধ্যে কোনো টু ইন ওয়ান আছে দাদা। আচ্ছা সত্যম, এ ভাই সত্যম, আরে এদিকে না, এদিকে না না এদিকে। আমাদের ভেতরের কথা বাইরে এই এই আরে আরে আমাদের দলে আমি টুইন ছাড়া আর কে টুইন ওয়ান থাকতে পারে রে? আরে খোদা করে ভাবো দাদা, ওই সিরাজুলকে খালাস করে আনতে হবে। একদম ঠিক কথা বলেছো। পুলিশের মার্কে হয়তো সবার সামনে সত্যি কথা বলে দে, তাহলে আমরা তো সবাই জেলে যাব। আমিও কিন্তু খোকা বাবু সরকার জেলের ভেতর থেকে আমি খালাস করে আনবো, না হলে সারা ওই জেলের ভেতরে আমি ওকে ইনকাউন্টার করে দেবো। কি দাদা, ওই সিরাজুল তো আমাদের দলের লোক। আরে বাবা, দলের লোক যদি কেউ বিপদে পড়ে তাকে শেষ করে দেওয়াই আমার নীতি। আমি শালা খোকা বাবু সরকার, আমি জেলের ভিতরে গিয়ে দেখবো, যদি সব কথা ফাঁস করে দিয়েছে তাহলে নো সোহাগ নো আপনার সোজা এনকাউন্টার। কিন্তু ওকে এখন আমি কোথায় খুঁজবো? যেখান থেকে হোক ওকে খুঁজে বের করো। আরে সিরাজুলকে কোথায় এবং কোন থানায় রেখেছে সেটাও এসপি সাহেব আর দুলারায় চৌধুরী ছাড়া কেউ জানে না স্যার। আরে শালা ডিএসপি, তুমি কি করছো? ঘরে বসে বসে ওকে বিরিয়ানি খাওয়াচ্ছ? বিরিয়ানি সব খবর জানে ওই দুলারায় চৌধুরী। তোমাকেও জানতে হবে। মাসে মাসে শালা কারি কারি টাকা নিচ্ছ আর কাজের বেলায় আমাকে বুড়ো আঙুলে খাচ্ছ, বুড়ো আঙুলে। যেখান থেকে হোক যেমন করে হোক ওকে কিন্তু খুঁজে বের করে আনতেই হবে। বলুন তো ওই সিরাজুল আসার খবরটা ওরা জানলো কি করে? আমার মনে হয় ওই শালা সাংবাদিক আমাদের শান্তি কমিটির বৈঠকে উপস্থিত ছিল, ওই শালাই খবরটা দিয়েছে। তুমি ঠিক বলেছো সত্যম, ওই শালা সাংবাদিকের একটা কিছু ব্যবস্থা হওয়া দরকার। তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই, ওই শালা সাংবাদিককে আমি এমন শিক্ষা দেব সারা জীবন আমাদের পায়ের তলায় কুকুরের মতো নেদ লাগবে। তোমরা কোনো চিন্তা করো না দাদা, আমি ওখানে ওই শালার সাংবাদিকের খবরটা নিয়ে আসছে। তুমি ঠিক কথা বলেছো, কিন্তু কিন্তু সিরাজুলকে বাঁচিয়ে রাখলে ও যে সব কিছু আমাদের ফাঁস করতে হবে, আমাদের জেল খেতে হবে। তবু কিন্তু সিরাজুলকে বাঁচিয়ে রাখা যাবে না শাহজাহান। যেমন করে হোক সিরাজুলকে খুঁজে বের করে আনতেই হবে। হেডকোয়ার্টারে অনেক টাকা খাইনি স্যার, কিন্তু কেউ কোনো খবর দিতে পারছে না। খবর দিতে না পারলে আপনাকে আমাদের দলে কি জন্য রাখবো বলতে পারেন শাহজাহান বাবু? শুনুন, আমরা শুধু আপনার মুখের কথা শুনতে চাই না, আমরা কাজ চাই, কাজ। 24 আওয়ার্স, 24 ঘন্টা সময় দেওয়া হবে। এই 24 ঘন্টার মধ্যে যদি সিরাজুলকে খুঁজে আনতে পারেন তো ভালো, না হলে শালা আমিও কিন্তু খোকা বাবু সরকার আপনার একমাত্র ছেলেটাকে শালা না আমি ফিনিশ করে দেবো। চাউকলির ঘুষখোর পুলিশ অফিসার ওই নিজের ছেলেকে বাঁচাবার জন্য করো এই চাকরির উপকার। পাগলা, তুই শালা আবার এখানে আছে কি? ছিন্ন করব শত্রু জঙ্গি সন্ত্রাস চাল, খুঁজবো তাকে যে করেছে আমার ভারত মাতার চোখের জল। কে কেন কেন তুই এখানে এসেছিস? অগ্নিযুগে ছিলাম আমি নেতাজি সুভাষ রাঘা রাও,
ওই যে দেখো শত শহীদের রক্তে রাঙা স্বাধীনতা সূর্য আকাশ করেছিলাম কেন গো মধুর ছিন্ন বছর কেন গো মধুর করুণাল বাবু এ শালা পাগলাকে এখান থেকে বের করে দেন, না হলে আমি কিন্তু শালাকে সোজা এনকাউন্টার করে দেব। খারাপ দেশত্রয়ী দালাল তোদের জন্য আজ শিক্ষা স্বাস্থ্য রসাতলে মানুষ হয়েছে কাঙাল। বাবু এ তো শালা পাগল নয়, এ তো শালা বহুত সিয়ানা পাগল। সত্যি করে বল, কে কে তুই? অগ্নি যুগে ছিলাম আমি নেতাজি সুভাষ, এখন আমি সেনা সোলজার বিক্রম রায় চৌধুরী। এখন আমার ভারত সর্বশক্তিধর, আকাশ বাতাস জল স্থল সিঁদুরের বদলা নিয়ে বুঝাবো আমি ভারত মাতার চোখের জল। ও শালা পাগলা, এই ভারতবর্ষটা তোদের শুধু একা নয়, মুসলমানদেরও সমান অধিকার আছে। বাহ 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 বলিহারি, চমৎকার। আমার দেশটা শুধুই আমার, আর তোমার দেশটা ওই অনুপ্রবেশকারীদের সরাইখানা। চুপ শালা সুরের বাচ্চা, বেশি বাড়াবাড়ি করে না, তোর ওই মুখে চেক করে ফেটে আমি পাল্টে দেবো। শালা পাগল ছাগল কোথাকার। পারবি না শয়তান, এই বিক্রমকে শেষ করতে পারবি না। তোদের মতো চোরা পথের অনুপ্রবেশকারীরা বদলে দিয়েছে এই ভারতের জনবিনাশ। এই স্বাধীন ভারতের ভূখণ্ড, তাই এই বিক্রম সুরাই জাগ্রত সীমান্ত পাহারাদার। আমি এই ভারতের সেনা সৈন্যার। মনে রাখিস, আমি দেবীপুরের মাস্টার মাইন্ড খোকা বাবু সরকার। প্রথমেই করি সোহাগ, তারপরে আবদার, তারপরও আমার কথা না শুনলে সোজা এনকাউন্টার। জানি এই দেবীপুর হয়েছে আজ অধর্মের আতুর ঘর, তাই এই স্বাধীন ভারতে আজ দুর্যোধনের ভাই মির্জাফর। দ্বিতীয়বারে দেশপ্রেমিক পাগলে দেহ পোষ্য করলে তোমার ওই হাঁটু থেকে পাটা আমি ছাড়িয়ে নেবো। জানুন মেহনতি মানুষের সর্দার, নাম আমার দিলদার, এই দেবীপুরের এক উদ্ভ্রান্ত ফেরোয়ারি ফৌজদার। ওটা সেনা সুবেদার, তোর এত বড় সাহস, আমার সামনে রুখে দাঁড়া। আরে সাহসটা বরাবরই আমার বেশি খোকা বাবু, তাই তো তোমার মতো অত্যাচারের সাহস অর্জন করতে পেরেছি বলে আজ আমরা রুখে দাঁড়ার সাহস অর্জন করতে পেরেছি। আর যদি প্রাণের মায়া থাকে তোমার, এখান থেকে এখনই বেরিয়ে যাও। এই খোকা বাবুর সাথে রং বাজে। আরে রংবাজি নয় খোকা বাবু, এটা আমার জীবন বাজি। তুই তো শালা একটা মুসলমান। আরে জরুর, তাই তো এই রক্তে রয়েছে সচ্চা ইনসান। একটা হিন্দু করে মুসলমানের ভাই হতে পারে না, ওরা মুসলমানের দুশমন। আরে দুশ্মন তারা যারা এই দেশের জল হয় পুষ্ট হয়ে প্রতিবেশী দেশের জয় গান করে। দুশ্মন তারা যারা ওই বিদেশি জঙ্গিদের মদত দিয়ে সন্ত্রাস সৃষ্টি করে। দুশ্মন তারা যারা এই স্বাধীন ভারতবর্ষটাকে ওই পরাধীনতার শৃঙ্খলায় বন্দি করার চেষ্টা করে।
মনে রাখিস তুই একটা সাচ্চা মুসলমান। তোমার আগে আমি সচ্চা ইসলাম, তাই এই ভারত তুমি রক্ষা করতে আমারে জান করে দেবো কুরবান। এই খেলা আমার সাথে মস্তানি হয়। আমি খোকা বাবু রফে গোলাম মাসুদ খান। হাজার হাজার মানুষ করে আমি সারা জীবন নিয়ে আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না, আমি তার কোনো উত্তর দিতে পারবো তোমার না। ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করার অধিকার আমার আছে দোলা, কারণ চাকরিতে জয়েন করার পর থেকেই তুমি আমার আন্ডারে কাজ করছো, আর তাছাড়া সবার থেকে তোমাকে আমি অন্য চোখে দেখি। তার জন্য আমি কৃতজ্ঞ স্যার। তাহলে বলো, সব দায়িত্ব কেন তুমি একা নিজের মাথার উপর তুলে নিতে চাইছো? এই একই কথা শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে গেল স্যার। আচ্ছা, আমার প্রতি কি আপনার কোনো বিশ্বাস নেই? আমি তো আপনাকে বারবার বলছি আমি আপনার প্রশ্নের কোনো উত্তর দিতে বাধ্য নই। তুমি কেন বুঝতে পারছো না যে সিরাজুলকে আমরা এইভাবে দিনের পর দিন এক লোকআপ থেকে আর এক লোকআপে আটকে রেখে ওর উপর টর্চার করতে পারি না। ওকে আমাদের আদালতে পেশ করতেই হবে। তাই তোমার জন্য আমি ভীষণ ভয় পাচ্ছি দোলা। স্যার, মানুষের জীবনে মৃত্যুর ভয় হচ্ছে সবথেকে বড় পরাজয়। আমি কোনো নেতা মন্ত্রীকে ভয় পাই না। আমার শেষ কথা হলো সিরাজুল গ্যাংয়ের মাস্টার মাইন্ডকে আমি খুঁজে বের করবই। স্টপ ইট। কি বলছো তুমি আবল তবল কথা? তোমার জীবনটাই তো কোনো ভালোভাবে শুরু হয়নি। স্যার, তবু আমি মানুষ হয়ে যখন জন্মেছি, মরতে তো আমাকে একদিন হবেই। তবে মরার আগে আমি এমন কিছু কাজ করে যেতে চাই, আমি মরার আগে আমার এই দেশের মানুষকে কোনো সন্ত্রাসবাদীর হাতে আমি মৃত্যু হতে দেব না। তাই আমি এমন কিছু কাজ করে যেতে চাই যে মৃত্যুর আগ পর্যন্ত আমার এই নাম অক্ষয় হয়ে থাকবে। স্যার, তুমি কেন বুঝতে পারছো না দোলা? যেভাবে খোকাবাবু আর শাহজাহান আমাদের উপর উঠে পড়ে লেগেছে, তাতে করে একজন আসামিকে আমরা দিনের পর দিন এক লোককে আটকে রাখতে পারি না। ওকে তুমি হেডকোয়ার্টারে পাঠিয়ে দাও। স্যার প্লিজ স্যার, আপনি আমাকে মাত্র 3 দিন সময় দিন। এর মধ্যে আমি ওদের পুরো গ্যাংটাকে ধরে ফেলবো। আর জোর করে বলছি স্যার, আপনি আমার একটা অনুরোধ রাখুন স্যার। না, আর কোনো কথা নয়। স্যার না, আমি কোনো ঝুঁকি নিতে পারবো না দোলা। আর তাছাড়া তোমার মতো অফিসারে কোনো ক্ষতি হয়ে গেলে সেটা হবে এই সমগ্র দেশের ক্ষতি। স্যার, তাই সিরাজুলকে আজ রাত্রেই আমি হেডকোয়ার্টারে পাঠিয়ে দেবো। তাহলে স্যার আমাকে একটা দিন সময় দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আজ রাতের মধ্যে আমি সমস্ত প্রমাণ খুঁজে বের করব। আর তাই যদি না পারি তাহলে আপনি আমাকে দোলা 18 বছর বয়সে আমার একমাত্র মেয়েটা মারা গিয়েছে, আর কখন যে সেই শূন্য জায়গাটায় তুমি আসন পেতে বসে আছো আমি নিজেও বুঝতে পারিনি দোলা, তুমি আমার মেয়ে দোলা, তুমি আমার মেয়ে। আর তাই তোমার কিছু হয়ে গেলে আমি হয়তো আর বাঁচবো না দোলা, আর সেই জন্যেই তো সমস্ত নিয়ম নীতির বাইরে গিয়েও আমি যে তোমার অনেক কাজ করে ফেলি দোলা। স্যার, আমি তো অনেক আগে থেকে আপনাকে আমার বাবার আসনে বসিয়েছি। সেই কারণেই তো তোমার কোনো অনুরোধ উপেক্ষা করার সাহস আমার নেই। আমি তোমাকে 24 ঘন্টা সময় দিলাম, এরই মধ্যে তুমি যা করার করে নাও। তবে হ্যাঁ, এরপর তুমি আমাকে আর কোনো অনুনয় কিছু করতে পারবে না। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদের বদলে আমি তোমার সাফল্য দেখতে চাই দোলা, আমি তোমার সাফল্য দেখতে চাই। জানো দোলা, আমার মেয়েটা পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পায়নি বলে ও বিষকে আত্মহত্যা করেছিল,
কিন্তু আমার এই মেয়েটা যেন হেরে না যায়, হেরে না যায়, হেরে না যায়। মাই চার্ট ইজ গুড গার্ল, মাই চার্ট ইজ গুড গার্ল। আমি জানি না, আমি জানি না আমার বিরুদ্ধে কে বা কারা ষড়যন্ত্র করছে। আমার হালদার বাবু সিরাজুলকে এখানে নিয়ে আসুন। নিয়তির খেলায় আমি জিতবো কিনা হারবো আমি জানি না, কিন্তু ময়দানে আমি ঠিক জিতবই। ছেড়ে দাও বলছি। এই কোথায় কোথায় নিয়েছিস আমাকে? তোমাকে তো আমি বাঁধে রাখিনি, তোমার হাত তো আমি ছেড়ে দিয়েছি, আর তোমার কোমর তো আমি দড়ি বেঁধে রাখিনি। তবু আমাকে খতম করে ফেললো না। আমার এই মুখ থেকে তোমরা কিন্তু একটা কোথাও বের করতে পারবে না। এই সিরাজুল, ওসব কথা বলে কোনো লাভ হবে না। দেখলে না বালা কেটে কেমন করে বিমান হামলা চালিয়ে তোমাদের ওই সমস্ত ক্যাম্প করলে কেমন ভেঙে গুড়িয়ে দিলাম। সালে দোলালাই ধরে তার আগে পুলমায় তোদের 40 জন জোয়ানকে সালিয়ে আমি একেবারে খাতাম। পরে গোটা ভারতবর্ষের বুকে ছাড়িয়ে আমি হাজার হাজার পুলমায় তৈরি করবো রে। বল বল শালা, কার কাছে এসেছিস? কাকে টাকা খাইয়ে দালাল বানিয়েছিস? বল 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 বলছি বল। দোলালাই চৌধুরী, এরপর না এ গোটা ভারতবর্ষটাকে আমি পাকিস্তানের পাচাটা দালাল তৈরি করবো রে। তার জন্য দুলালাই চৌধুরী তোর কত টাকা চাইব? সালে দাম বল দাম। তোরা পাকিস্তানের মা বোনকে বিক্রি করে ব্যবসা করিস, কিন্তু আমাদের ভারতবর্ষে প্রত্যেকটি মানুষ তার বুকে রক্ত দিয়ে মা মাটি মানুষকে রক্ষা করে। তোদের এরকম বড় বড় কথা আমি অনেক শুনেছি। আরে তোদের এই ভারতবর্ষে লোক না কেউ 1 লাখ টাকায় বিক্রি হয়, তো কেউ আবার 1 কোটিতে। আর এরপর সবাইকে টাকা খাইয়ে আমাদের সবাইকে গোলাম বানিয়ে রাখবো। আর তোদের এই স্বপ্নের ভারতবর্ষটাকে না আমি পাকিস্তানের পাতা নত করে রাখবো। এই গাধা, তোদের পাকিস্তানের প্রেসিডেন্টকে বল তোদের মতন হিজড়েদের পিছনে লুকিয়ে মা বোনদের আঁচল ধরে টানাটানি না করে সরাসরি যুদ্ধ ঘোষণা করতে বল। তোদের কাছে আছে একটা অ্যাটম বোমা, আর আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ একটা অ্যাটম বোমা। একবার জয় হিন্দ বলে যদি সীমান্ত পার করে না, তাহলে দেখবি 3 দিনের মধ্যে তোদের পাকিস্তানের মাটিতে আমাদের ভারতের তিরঙ্গা পতাকা উড়বে না। সালে দোলালাই চৌধুরী, তোরে শব্দ সফল হওয়ার আগে তুই সালে মরবে রে। তোকে আমি বাঁচতে দেব না। তোদের জন্য সালে চিতা সাজানো আছে সালে। তার আগে সেই চিতায় আমি তোকে তুলব রে। বল এখানে তুই কার কাছে এসেছিস আর কাকে টাকা খাই দালাল বানিয়েছিস? বল বল বলছি বল বলছি। ও বলবি না তাহলে দেখ। হ্যালো, হোয়াট? আপনি সত্যি বলছেন? ওকে আমি এক্ষুনি আসছি। কি হলো ম্যাডাম? আমাকে এক্ষুনি যেতে হবে। একজন ইনফরমার আমাকে খবর দিল ওরা আজ নার্সিং হোম থেকে নাকি আমার ভাইকে কিডন্যাপ করবে। তাই আমি এখন চললাম।
আমাকে এখনই সেখানেই পৌঁছাতে হবে। তবে একটা কাজ করুন না, সিরাজুলকে লকআপে ঢুকে তালা দিয়ে চাবিটা আপনার দায়িত্ব রাখবেন। আর হ্যাঁ, আমি কিন্তু রাত্রিবেলায় এখানে এসে থাকবো। একটা কথা মনে রাখবেন, কি করতে হবে বলুন তো? তোর কিয়ামতের দিন শালি অনেক আগে শেষ হয়ে গেছে। আমার এই শরীর থেকে যত বিন্দু রক্ত তুই ঝরিয়েছিস না দোলালাই চৌধুরী, তা 10 গুণ রক্ত দিয়ে কিন্তু তোকে তার হিসাব মেটাতে হবে। আরে বাঙালির বাড়ি পাঞ্জাবের গাড়ি, তুই তুই শালি বাঁচবি না রে দোলালাই চৌধুরী। আমার হাত থেকে তুই কিছুতেই বাঁচবি না। আর আর আমি কোনো বিপদে পড়বো না তো? আরে না না হালদার বাবু, আমরা থাকতে আপনি কোনো বিপদে পড়তেই পারেন না। আরে এই যে সরকার সাহেব, আপনাদের আসতে এত দেরি কেন হলো? লাখ লাখ টাকা খরচা করার পরেও কেন আমাকে জেলখানায় পড়ে থাকতে হচ্ছে? আরে বাবা, দেরি হলো যে আমি তোমাকে বের করতে পেরেছি, এর জন্য তোমার আল্লাহকে একটা ধন্যবাদ দেওয়া দরকার। আর একদম দেরি করবেন সরকার সাহেব, এখান থেকে আমাকে যত তাড়াতাড়ি পারেন নিয়ে চলুন। নাই হয় ওই সালে যে কোনো সময় এখানে চলে আসতে পারে। আরে না 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 না, আরে ওই শয়তানিকে আমি মিথ্যা ফোন করে না ওই হাসপাতালে পাঠিয়েছি। ও আসতে কমপক্ষে 1 ঘন্টা তো টাইম লাগবেই। আরে বাবা, তার আগে তোমাকে আমি নিয়ে যাব দূরে, কিন্তু সরকার সাহেব, আমার কিন্তু একটা আফসোস রয়ে গেল। আমি এখান থেকে যাওয়ার আগে ওই শালিকে জানত খবর না দিয়েই আমাকে এখান থেকে চলে যেতে হচ্ছে সরকার আরে সাহেব। হবে 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 হবে, আরে তুমি যাওয়ার পর না ওই শালিটা চাকরি যাবে। আর তাছাড়া এই মিষ্টির হাঁড়িটা আমি এনেছিলাম সকলকে মিষ্টি খাবো, কিন্তু যখন নেই তখন আমার করারও কিছু নেই, তাই মিষ্টির হাঁড়িটা আমি এখানেই রেখে দিয়ে যাচ্ছি। আমাদের তরফ থেকে প্রীতি উপহার। আরে না 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 না, এই সে আনন্দের দিনে ওই শয়তানি একা কেন মিষ্টিমুখ করবে? আরে স্যার, এই আনন্দের দিনে আমরা সে সবাই মিলে মিষ্টিমুখ করবো। দিন স্যার, দিন স্যার, দিন 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 স্যার, মিষ্টিমুখ করাচ্ছেন সবাইকে। এ তো খুব সুন্দর কথা। এ ভাই সিরাজুল, এই সিরাজুল, নাও ভাই, নাও 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 নাও, মিষ্টি খাও ভাই। না না, আগে আগে তোমার মিষ্টি খান, তারপর না হয় আমি খাবো। আরে বাবা, সকলকে মিষ্টি খাওয়ানোর জন্যই তো এনেছি, আমরাও সকলে খাবো। আরে তুমি আগে খাও খাও। হ্যাঁ, এসো 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 এসো। ভালো মিষ্টি ভাই, আরে খাও খাও খাও, ভালো মিষ্টি। এটাকে আমি অনেক কষ্ট করে এনেছে, সারা তোকে খতম করবো বলে। চলে গেল আমার এ সারা শরীর যেন যেন অবশ হয়ে আসছে। আমি চোখে কেন দেখতে পাচ্ছি না? বেবাল, গদ্দার, আমার নিজে লোক হয়ে তোমরা আমার সাথে বেমানি করলে। আরে ভাই সিরাজুল, তুই না বললে আমরা কেউ বাঁচবো না। তোর নাম একবার পাকিস্তান খাতায় উঠে গেছে, তখন না তুমি ওই খরচির খাতায় চলে গেছো, খরচির খাতা। আচ্ছা না, তোকে মারার অর্ডার এসে গেছে। আরে তুই না বললে আমরা
যে সবাই এখানে ফেসে যাব। এই ভাই সিরাজুল, তুই মনে আমাদের একটা দারুণ উপকার করে গেলি ভাই। তোর এই লাশটাই হবে ওই ইন্সপেক্টর দোলারায় চৌধুরীর গোলার হাসি। আমি তার কোনো কথা শুনবো না। দোলা আমার মেয়ে, তার ভবিষ্যৎ নিয়ে কথা বলার অধিকার আর কারণে আমার কথাই শেষ কথা। না বাবা না, আর আমি দিদির ছোট্ট ভাই, তাই দিদিকে নিয়ে স্বপ্ন দেখার অধিকার আমারও নিশ্চয়ই আছে বাবা। তুই শুধু স্বপ্নই দেখে যা, কিন্তু আমি দোলার বিয়ের ব্যাপারে আমি যেটা বলবো সেটাই হবে শেষ কথা। কেন কেন বাবা কেন? হে, যার আমি সালা হব সে জামাইবাবুকে আমি দেখে শুনে পছন্দ করব না? তোর পছন্দের যদি আমাদের বংশমর্যাদার সঙ্গে মানানসই না হয় তখন তখন কি হবে? তাই আমি দোলার বিয়ের জন্য অনেক আগের থেকে ছেলে পছন্দ করে রেখেছি। আচ্ছা বাবা, তুমি আগে আমার পছন্দের ছেলের নামটা শোনো। না না না, আগে তুই আমার পছন্দের নামটা শুন। না বাবা না না, তুমি আগে আমার ছেলের পছন্দের নামটা শুনো। আরে আমি যে তোদের বাবা, তাই আমি বলবো। না বাবা না, আমি আগে বলবো। না 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 না, আমি আগে বলবো। না রে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই আগে বল। তাহলে শোন, দোলার বিয়ের জন্য আমি যে ছেলেটা পছন্দ করে রেখেছি সে হলো আমাদের প্রতিবেশী কর্ণ। হ্যাঁ বাবা হ্যাঁ, আমি এতই দিদির জন্য ওই কর্ণদাকেই পছন্দ করি। তাই নাকি? হে বাবা হে, জীবনে এই প্রথমবার এই বাবা ছেলের কথাতে একমত হলাম বাবা, একমত হলাম। তাহলে এখন আমি আসি, কর্ণদের বাড়িতে খবরটা দিয়ে আসি। না কাকাবাবু না, আর আপনাকে কোথাও যেতে হবে না, কারণ আজকের সবচেয়ে বড় খবর নিয়ে আমি আপনাদের বাড়ি চলে এসেছি। আর আজকের খবরের কাগজে দোলার ছবি বেরিয়েছে তাই নাকি? এবং ওই স্বাধীনতা দিবসের দিন ওকে রাষ্ট্রপতি পদকে ভূষিত করা হবে। সে কি? হ্যাঁ, এই দেখো। দেখি 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 দেখি, আমি দেখি। আরে আমাকে দে না। দোলাকে নিয়ে যে আমার ভীষণ গর্ব হয়েছিল, ও একদিন আমাদের সবার মুখ উজ্জ্বল করবে এবং সারা বিশ্বের মুখে ও একজন গর্ব করবে। বাবা, মঙ্গল প্রদীপ জেলে বরণ করে দিদিকে যে ঘরে তুলতে হবে। না রে ভাই, আজকের দিনে বাবার আশীর্বাদের থেকে আমার জীবনে অন্য কোনো আকর্ষণ নেই। আমি যা কিছু করেছি ওরে মা! আমার বাবার আশীর্বাদ নেই, আমি সব কিছু করেছি। আয় মা আয়। ওরে মা, আমার শিক্ষাকে সার্থকার বেদিতে বসিয়ে প্রতিষ্ঠা করতে পেরেছিস। ওরে মা, তাই তোকে আশীর্বাদ করে আমি নিজেকে ধন্য মনে করি রে মা, আমি নিজেকে ধন্য মনে করি। দোলা, তোমার পরিচয়টা কি? তুমি তুমি এই পরিবারে গণ্ডির মধ্যে রেখেও গোটা দেশের তুমি আজকে মুখ উজ্জ্বল করেছো দোলা। এটা সেটা শুধু আমার একমাত্র বাবার আশীর্বাদ। আমার মা মারা যাবার পর আমাদের দু ভাই বোনকে বাবা শিক্ষা চেতনা দিয়ে বড় করে তুলেছেন। তাই বাবার আশীর্বাদ আজ সততার সঙ্গেই তো আমি পুলিশের কাজ করি। ওরে, এই আনন্দে
বিয়ের দিনে তোদের কাছে একটা সুখবর আছে। খুব শীঘ্রই আমি কর্ণের সাথে তোর বিয়ে দিতে চাই। সর্বনাশ করেছে বাবা। আরে বাবা, এতদিন জানতাম কর্ণ আমার ছেলেবেলার বন্ধু, কিন্তু সে যে এই বাড়ির জামাই হতে চলেছে এটা তো আমি আগে বুঝিনি। ওই থামো থামো, ওই তোমার মতো একটা কাঠকোট্টা পুলিশ অফিসারকে বিয়ে করতে আমার বয়ে গেছে। হ্যাঁ, নেহাতি আমি কাকাবাবুর কথাই না করতে পারি না, তাই হয়তো চুপ করে আছি। তাহলে বিয়েটা না হওয়া পর্যন্ত ওখানে কিন্তু চুপ করে দাঁড়িয়ে থাকো। কেন? তা না হলে তোমাদের ওই গোপন কথাটা আমি বাবার কাছে ফাঁস করে দেব। তোমরা বাবার মতামত না নিয়ে মন দেওয়া নেওয়ার কাজটা কিন্তু সেরে ফেলেছো। তাহলে আমি এখন শুধু শুধু ভেবে মরছি কেন? ওদের ভাবনা ওরাই ভাবুক, আমি এখন বরং এই প্রেম প্রীতির আসর থেকে একটু দূরেই থাকি, না কি বলিস? তুমি যখন আমার জীবন সাথী দিদিকে করতে চাও, তাতে না কর্ণদা আমি ভীষণ ভীষণ খুশি। হে, পুলিশকে যে ঘৃণার চোখে দেখে না, সে আমি ভীষণ খুশি। পুলিশকে যে যাই ভাবুক, আর 5টা চাকরির চেয়ে পুলিশের চাকরিটা অনেক বেশি মহান। কারণ মানুষ যখন বিপদে পড়ে তখন পুলিশরাই কিন্তু সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। শুধু কি তাই, দাঙ্গা, খেলার মাঠ, মিছিল, পরীক্ষার হল, এমনকি ভোট পর্ব সব কিছুই সামলায় এই পুলিশ। তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু দেখো, এই দেশের মাটিতে যখন জন্মেছি তখন এই দেশের প্রতি, মায়ের প্রতি আমাদের তো একটা কর্তব্য আছে, তাই না? একদম ঠিক। সেটা তো আর অস্বীকার করলে চলবে না। তাই তো দিনরাত ঈশ্বরের কাছে শুধু আমি একটাই প্রার্থনা করি, হে ঈশ্বর, আমার এই পোশাকটা যেন কোনোদিন লজ্জার কারণ না হয়, যেন শুধু গর্বের কারণ হয়ে দাঁড়ায়। দিদি, তাহলে আমিও কিন্তু যাই। এই রাষ্ট্রপতি পদকের খবরটা আমি না, এ দিদি, এ সারা রাষ্ট্রে না বিলিয়ে আসি, কেমন? আর পারা যায় না। যা কি কর্ণ, শোনো, বলো। এদিকে শোনো। আচ্ছা, শোনো, তোমার সঙ্গে আমার একটা গোপন কথা আছে। হ্যাঁ, কি কথা বলো? এই যে দেখছি ওই ফাইলটা না, ফাইল? হ্যাঁ, এই ফাইলটা তুমি তোমার বাড়িতে গোপনে লুকিয়ে রাখো। কেন? কেন, কি আছে এই ফাইলে? আরে বাবা, এই ফাইলের মধ্যেই তো আছে জঙ্গিদের সমস্ত তথ্য প্রমাণ, ডিটেলস এই ফাইলের মধ্যেই আছে। বলা? ভারতবর্ষে কখন, কিভাবে, কোথায় বিস্ফোরণ ঘটানো হবে সমস্ত তথ্য এই ফাইলের মধ্যে দেওয়া আছে। তার মানে খুব শীঘ্রই আমরা কর্নেল অর্জুনকে খুঁজে বের করতে পারবো। একদম ঠিক, ঠিক বলেছ কর্ণ। কিন্তু কর্নেল অর্জুন সিং যে এখন কোথায়, কিভাবে, কোন ছদ্মবেশে লুকিয়ে আছে তা আমরা কেউ জানি না। ওহ মাই গড! তাহলে ফাইলটা থানা বা তোমার বাড়িতে রাখছো না কেন? না কর্ণ, না, থানার ভিতরে কিন্তু গুপ্তচর লুকিয়ে আছে, আর ফাইলটা থানায় না পেলে ওরা সোজা চলে আসবে আমার বাড়িতে। তাই বলছি, আমার কাছে তোমার বাড়িটা সব থেকে বড় বেশি নিরাপদ জায়গা। আচ্ছা দোলা, ওই সিরাজুলকে অ্যারেস্ট করার পর থেকে তুমি খুব ভয়ের আতঙ্কে আছো, তাই না? হ্যাঁ, তা তো বলেছি। আচ্ছা দোলা, আচ্ছা, তোমার কি আমার কথা একবারও মনে পড়ে না? আরে বাবা, কেন মনে পড়বে না? পুলিশ হলো তো আমি একটা মানুষ, আমারও ভিতরে হৃদয় আছে, আর সেখানে আছে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা বোধ আছে মশাই। দোলা, দোলা, তুমি যদি কোনোদিন কাজের নেশায় আমাকে ভুলে যাও, দূরে কোথাও সরে যাও, তাহলে হয়তো আমি নিজেকে শেষ করে দেবো। দোলা, না কর্ণ, না কর্ণ, ওসব কথা একদম বলবে না। দোলা, কারণ মানুষ যখন রোদ, ঝড়, জল, আলো, বাতাসকে মেনে নেয়, ঠিক তেমনি করে আমি তোমাকে মেনে নিয়েছি কর্ণ। আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি কর্ণ, ভীষণ ভালোবাসি। দোলা, হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে।
হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে